ডিয়ার স্টুডেন্টস, আজকে কথা বলবো প্যাসেজ ন্যারেশন নিয়ে। তাহলে দেখো কিভাবে প্যাসেজ ন্যারেশন করতে হয়, কিছু নিয়ম কানুন আছে, সেই বিষয়গুলো লক্ষ্য করো। প্যাসেজ ন্যারেশন লেখার সময় কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয়। সব নিয়মগুলো নিচে উদাহরণসহ বর্ণিত হয়েছে। Some certain rules are followed while writing passage narration. All the rules are discussed with examples below. প্রথম রুলটা দেখো, at first you have to read the whole passage to identify the speaker and the audience. সর্বপ্রথম তোমাকে সম্পূর্ণ প্যাসেজটা পড়তে হবে, যাতে করে তুমি স্পিকারকে বা বক্তাকে এবং শ্রোতাকে বা অডিয়েন্সকে এটা আইডেন্টিফাই করতে পারো। দেন ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য মুড অফ দ্য ভার্ব ইন দেয়ার স্পিচেস। তারপরে এই কথার যে মুড আছে বা ভার্বের যে মুডটি, মানে কী ধরনের ভার্ব, কী ধরনের সেন্টেন্স, এটা বের করতে হবে, তারপরে তোমার করতে হবে। ওকে, এরপরে দেখো এক্সাম্পলে আমি যাই। এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে, উইল ইউ কাম উইথ মি, সেট প্রিয়া টু রিয়া। এখানে প্রিয়া হচ্ছে স্পিকার, রিয়া হচ্ছে অডিয়েন্স। আই উইল কাম সেট রিয়া। ওকে, এটা কীভাবে করা হচ্ছে দেখো। প্রথম সাবজেক্ট বা স্পিকার, প্রিয়া আস্কড রিয়া ইফ শি উড কাম উইথ হার। রিয়া রিপ্লাইড দ্যাট শি উড কাম। ওকে, এরপরে রুল 2 দেখো, when the reporting verb is placed in the middle or at the last of the sentence, while converting it into indirect, you have to put it after the subject in starting of the audience. যখন তুমি দেখো রিপোর্টিং ভার্বটা শেষে আছে সেন্টেন্সে বা মাঝে আছে, তবে ইন্টারজেক্ট করতে তাকে সেন্টেন্সের শুরুতে বা সাবজেক্টের পরে অবশ্যই তোমাকে বসাতে হবে। উদাহরণ সহকারে বলি, হোয়ার ডু ইউ লিভ, সেইড টিনা। তাহলে টিনা কিন্তু সেইডের পরে তারপর টিনা আসছে। রিপোর্টিং ভার্ব এখানে সেইড, আগে আসছে টিনার। কিন্তু তুমি যখন করবা তখন কিন্তু সেইড টিনা বলতে পারবে না, তখন তোমাকে টিনা বলে তারপরে আক্সড বলো, সেইড দ্যাট বলো, যাই বলো। তাহলে টিনা আক্সড রিনা, যে রুলটা বলা হয়েছে ক্লিয়ার হয়েছে। এখানে প্রথম বক্তা, তারপরে অবশ্যই তোমাকে রিপোর্টিং ভার্ব দিতে হবে। টিনা asked Rina where she lived. Rina replied that she lived in Dhanmondi. ওটা ছিল ডাইরেক্টলি ছিল আই লিভ এট ধানমন্ডি সেড রিনা, আর এটা হয়ে গেল রিনা রিপ্লাইড দ্যাট শি লিভড অ্যাট ধানমন্ডি। প্রেজেন্ট টেন্সগুলো পাস্ট টেন্স হয়ে যায়, পাস্ট টেন্সগুলো পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। আর পাস্ট পারফেক্ট সেন্টেন্স থাকলে কোনো চেঞ্জ হবে না, এই বিষয়টা একটু খেয়াল রাখবে। এরপর রুল 3, প্যাসেজ যদি বক্তা একের অধিক উক্তি ব্যবহার করে, মনে পরপর 2 বার বা 3 বার কথা বলল, তবে প্রথম উক্তি লেখার উল্লেখ করার পর প্রথমটা উল্লেখ করবা, পরবর্তী উক্তিগুলি উল্লেখ করার সময় নিম্নোক্ত নিয়মগুলো অনুসরণ করবা। এর পরের কথাটা যখন তুমি বলবা তখন কিভাবে করবা সেটা বলে দিচ্ছে। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে অলসো সেট, অ্যাগেন সেট, অথবা অ্যাডেড, অথবা ফার্দার অ্যাডেড, তারপরে দ্যাট দিতে হয়, দিয়ে সেন্টেন্সটা শুরু করবা। ইন কেস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, যদি তোমার মনে করো অলসো সেট, এটা তো বলা হয়েছে, তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে কীভাবে করবা দেখো। ইন্টারোগেটিভের ক্ষেত্রে অলসো আক্সড দিবা, মানে পরপর যখন প্রশ্ন করা হবে তখন অ্যাগেইন আক্সড অথবা ফার্দার আক্সড প্রভৃতি ব্যবহার করা হয়। তারপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে কীভাবে ব্যবহার করা হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে and ordered to and requested। ওকে, একবার দেওয়ার পরে আবার যখন দিবা and requested and ordered, একটু চেঞ্জ করে দিবা। প্রথম ভার্বটি যদি, রিপোর্টিং ভার্বটা যদি রিকোয়েস্টেড থাকে তখন তুমি রিকোয়েস্টেড না দিয়ে and ordered দিতে পারো, যদি অর্ডার থাকে, এভাবে করবা। এরপরে দেখো অপারেটিভ সেন্টেন্স যদি থাকে অ্যান্ড উইশড অ্যান্ড প্রেইড দ্যাট, এভাবে ব্যবহার করবা। আর যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে তাহলে অ্যান্ড এক্সক্লেমড উইথ হ্যাপিনেস, অ্যান্ড এক্সক্লেমড উইথ জয়, অ্যান্ড এক্সক্লেমড ইন গ্রিফ দ্যাট, এগুলো ব্যবহার করতে পারবা। ওকে, এরপরে দেখো উদাহরণ যদি দেখি তাহলে আই উইল হেল্প ইউ টু সলভ দিস প্রবলেম, আই এম রেসপন্সিবল ফর ইট, the boss said. Why did you do it? Do you have time for it? You are leaving Dhaka this evening, I said.
যখন ইনডাইরেক্ট করা হয়েছে তখন আমি পুরোটা পড়ে নেই, তোমরা একটু বুঝবা এখানে। এটা বিস্তারিতভাবে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি রুলসগুলো বলে যাব, শুধু বুঝিয়ে যাব, তোমরা একটু খেয়াল করবা। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা যে এই জিনিসটা স্যার বুঝতে পারেনি। The boy said, the boy told me that he would solve this problem. এরপরে হি অ্যাডেড দ্যাট, কারণ একই বক্তা কিন্তু আবার বলেছে, এই জন্য অ্যাডেড দ্যাট হয়েছে। হি অ্যাডেড দ্যাট হি ওয়াজ রেসপন্সিবল ফর ইট। তারপরে বক্তা চেঞ্জ হয়ে গেছে, আই চলে আসছে। আই আস্কড হিম দ্য রিজন ফর ডুইং ইট। আবার যেহেতু আমি আবার প্রশ্ন করেছি, এই জন্য আই অলসো আস্কড ইফ হি হ্যাড টাইম ফর ইট। এরপরে আই অ্যাডেড দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স বলেছে লাস্টেরটা, এই জন্য অ্যাডেড দ্যাট হয়েছে। আই অ্যাডেড দ্যাট হি ওয়াজ লিভিং ঢাকা দ্যাট ইভিনিং। ইনডাইরেক্ট হয়েছে। রুল 4, if reported speech has only yes, then subject plus replied in the affirmative or subject plus auxiliary verb is used. তার মানে যখন ইয়েস থাকবে, শুধু ইয়েস, তখন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দিলে হবে। অথবা এরপরে অ্যান্ড ইফ রিপোর্টিং স্পিচ হ্যাজ আদার স্পিচ আফটার ইয়েস, ইয়েসের পরে যদি তুমি আরও কথা থাকে তখন দিবা সাবজেক্ট দিয়ে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, এই কথাটা দিবা। আমি আবার বলছি, যদি শুধু ইয়েস থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দিয়ে ফুল স্টপ দিলে হবে। কিন্তু ইয়েসের পরে কমা দিয়ে যদি আরও কথা বলা থাকে তাহলে অবশ্যই তুমি দিবা সাবজেক্ট দেওয়ার পরে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, এই কথাটা দিতে হবে যদি আরও স্পিচ থাকে ইয়েসের পরে। আর যদি নো থাকে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ একইভাবে করবা। ওকে, এক্সাম্পলে যাই। I said to him, have you done the math? Yes, also. I have also done another one, he said. এটা ইনডাইরেক্টে যেটা হবে, এখানে শুধু খেয়াল করবা ইয়েসটা কীভাবে হয়েছে। I asked him if he had done the math. He replied in the affirmative. শুধু ইয়েস বলে কিন্তু ফুল স্টপ দিয়েছে, এই জন্য হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তারপর আমরা ফুল স্টপ দিয়েছি। অথবা বলতে পারো হি সেড দ্যাট হি হ্যাড। হি সেড দ্যাট হি হ্যাড, এটা একটু বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে। তুমি অরের আগেরটাও দিতে পারো অথবা অরের পরেরটাও দিতে পারো। অ্যান্ড হি সেড দ্যাট হি হ্যাড অলসো ডান অ্যানাদার ওয়ান, এটা যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু আছে, তারপরে বাকি অংশটা অবশ্যই তুমি যেভাবে আছে সেভাবে করে দেবা। যেহেতু অ্যাসার্টিভ, এর জন্য অ্যান্ড হি সেড দ্যাট এই কথাটা যুক্ত করা হয়েছে। রুল 5, ইফ রিপোর্টেড স্পিচ হ্যাজ অনলি নো, নো যদি থাকে তারপরে একইভাবে ইয়েস নো একই জিনিস, এটা বললাম না আমি। আমরা উদাহরণে চলে যাই। I said to him, have you done the math? No, I'll do it later, he said direct. Indirect হবে I asked him if he had done the math. He replied in the negative, full stop. যেহেতু শুধু নো বলেছে, নো বলে কিন্তু ফুল স্টপ দিয়েছে। এরপরে যেহেতু ফুল স্টপের পরে আবার অ্যাসার্টিভ বলেছে, এই জন্য অ্যাসার্টিভের নিয়ম অনুযায়ী পরের অংশটি হবে অ্যান্ড হি সেড দ্যাট হি উড ডু ইট লেটার। ওকে, রুল 6, when direct speech has sir, যদি স্যার থাকে, then indirect speech will use with respect, respectfully, politely instead of sir. স্যার না লিখে তুমি লিখবা উইথ রেসপেক্ট, রেসপেক্টফুলি, পলাইটলি, এই কথাগুলো। যেমন উদাহরণে যে আমরা যদি যাই, দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, স্যার উইল ইউ টিচ মি দ্য ম্যাথ। ইনডাইরেক্টে যেভাবে করা হয়েছে খেয়াল করো। দ্য স্টুডেন্ট আস্কড টু দ্য টিচার রেসপেক্টফুলি, এখানে কিন্তু স্যার হবে না, আর ইনস্টিড অফ স্যার মানে স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি দিলাম। বাকি অংশ যেভাবে ইফ হি উড টিচ হিম দ্য ম্যাথ। The student respectfully asked the teacher if he would teach him the math. Same জিনিস। Rule 7 আসো, if someone is addressed in the direct speech, যদি অ্যাড্রেস করা হয়, কাউকে সম্বোধন করা হয়, তখন কীভাবে পরিবর্তন, এই জিনিসটা খেয়াল করো। দ্য ইনডাইরেক্ট স্পিচ উইল ইউজ অ্যাড্রেসিং অ্যাজ, এই কথাটা ব্যবহার করতে হবে, অ্যাড্রেসিং অ্যাজ। দেখো উদাহরণ দেখো, আর ইউ ওকে টনি সেড লিও। আর এটা ডাইরেক্ট হবে অ্যাড্রেসিং অ্যাজ টনি, যেটা বলে অ্যাড্রেস করা হবে, যে নামে ডাকা হবে
যে উপাধিতে তাকে ভূষিত করা হবে বা যে উপাধি দিয়ে সম্বোধন করা হবে, যে নাম দিয়ে সম্বোধন করা হবে, এটা কিন্তু প্রপার নেম না। এটা হচ্ছে তার একটা উপাধি বা কোনো কিছু অ্যাড্রেস করা। তাকে অন্য কোনো নামে যদি ডাকা হয় সেটাকে আমরা অ্যাড্রেস হিসাবে বলতে পারি। তখন আমরা অ্যাজ দিব, অ্যাড্রেসিং অ্যাজ, তারপরে যেই নামে ডাকা হলো সেই কথাটা দেব। অ্যাড্রেসিং অ্যাজটা নেই, তারপরে বাকি অংশ যেভাবে আছে স্বাভাবিক নিয়মে করবা। পিও আস্কড ইফ হি ওয়াজ ওকে। পরেরটা দেখো, রুল 8, ইফ আউটসাইড দ্য ইনভার্টেড কমা রিপোর্টিং স্পিচ হ্যাজ আস্ক, যদি ইনভার্টেড কমার বাইরে যদি আস্ক থাকে, ইট উইল বি ইউজড আফটার দ্য সাবজেক্ট ইন দ্য ইনডিরেক্ট স্পিচ, তখন এটা সাবজেক্টের পরে হবে। দেখো উদাহরণে যাই, আর ইউ কামিং আস্কড রিনা লুকিং অ্যাট মি, তাহলে এখানে ইনভার্টেড কমার কিন্তু বাইরেই আক্স দিয়ে আছে, তাহলে অবশ্যই এখানে এই আক্সটি আমাদের ব্যবহার করতে হবে। ওকে, আমরা দেখি উদাহরণটা পুরাটা পড়ে নেই। ইউ মে জয়েন মি ওয়েন আই, রিনা সেড। ওকে, লুকিং অ্যাট মি, এটা যেহেতু ফ্রেজ, এটা প্রথম লিখে নিলে রিনা আক্সড ইফ আই ওয়াজ গোয়িং, তাহলে রিনার পরে আক্সড আমরা দিলাম। বাকি অংশটা যেভাবে হবে, শি সাজেস্টেড মি টু জয়েন হার হোয়েন শি উড গো। রুল 9, হোয়েন রিপোর্টেড স্পিচ হ্যাজ আ নোট অফ ইন্টারোগেশন অথবা প্রশ্নবোধক যদি থাকে আফটার এন অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভের পরে যদি প্রশ্নবোধক থাকে, দ্য ইনডাইরেক্ট স্পিচ উইল ইউজ বিং সারপ্রাইজড বিফোর দ্য রিপোর্টিং ভার্ব। দেখো এটা হচ্ছে, হি সেড টু মি ইউ ডিড ইট, ইউ ডিড ইট, তাহলে বিং সারপ্রাইজড, এটা হচ্ছে একটু তোমাদের লেভেল থেকে একটু উপরের লেভেলের একটা সেন্টেন্স। এটা কনটেক্সটটা বুঝে করা হয়েছে, তুমি অন্যভাবে করতে পারো, কিন্তু এখানে সারপ্রাইজ কেন দেওয়া হয়েছে, যেহেতু একটু অবাক হয়ে গেছে এই জন্য। ইউ ডিড ইট, তুমি এটা করেছো, এই কারণে এখানে কিন্তু এটা বলা হয়েছে যে আসলে সেন্টেন্সটা কিন্তু অ্যাসার্টিভ, সেন্টেন্সটা অ্যাসার্টিভ কিন্তু ইন্টারোগেশন সাইন আছে, তখন এটা আশ্চর্য বোঝায়, সারপ্রাইজিং ম্যাটার বোঝায়, এই জন্য তখন বলতে হবে বিং সারপ্রাইজড। তার বাকি অংশটা যা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মে করতে হবে। হি আস্কড মি ইফ আই হ্যাড ডান ইট। রুল 10, হোয়েন রিপোর্টেড স্পিচ হ্যাজ থ্যাঙ্ক, the direct speech will use repeated verbs, subject plus thanked plus repeated verbs, object. যদি তুমি সেন্টেন্সে থ্যাঙ্ক থাকে, থ্যাঙ্ক ধন্যবাদ, তখন কীভাবে করবা সেটাই বলা হচ্ছে। করিম সেড টু মি থ্যাংক ইউ, তখন বলবে করিম থ্যাঙ্কড মি, তার মানে এই থ্যাঙ্কটা রিপোর্টিং ভার্ব হিসাবে চলে আসবে, করিম থ্যাঙ্কড মি। রুল 11, ইফ রিপোর্টেড স্পিচ হ্যাজ গুড বাই, তখন কীভাবে করবে যদি গুড বাই থাকে? The indirect speech will use repeating verbs subject plus bait plus repeating verbs object. তখন সাবজেক্ট দিবা, তারপরে বেট দিবা, তারপরে অবজেক্ট দিবা, তারপরে গুড বাই দিবা, মানে বেট গুড বাই। মেইন কথা হচ্ছে বেট গুড বাই। এই বেট গুড বাইয়ের মধ্যে সাবজেক্ট বেট, তারপর অবজেক্ট লিখে গুড বাই, যাকে অবজেক্ট জানানো হয়েছে, যাকে গুড বাই জানানো হয়েছে তাকে লেখার পরে গুড বাই কথাটা দিবা। উদাহরণে যাই, she said Lira goodbye, এখন হবে she bade Lira goodbye। ওকে, বেড কথাটা দিলাম, তারপরে যাকে গুড বাই দেওয়া হয়েছে লিরা, এখানে তাকে লিখে গুড বাই শব্দটা দিতে হবে। রুল 12, if reported speech has a গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং এই কথাগুলো যদি থাকে, তখন কিভাবে করবা? দ্য ইনডাইরেক্ট স্পিচ উইল ইউজ রিপোর্টিং ভার্ব সাবজেক্ট, প্রথম সাবজেক্ট দিবা, তারপরে উইশড দেওয়ার পরে তারপরে অবজেক্ট দিবা বা শ্রোতা দিবা, তারপরে গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং, মানে উইশড গুড নাইট, উইশড গুড মর্নিং, উইশড গুড ইভিনিং এই কথাটা। কিন্তু মাঝে কাকে রাখবে? শ্রোতাকে রাখবে। যাকে গুড নাইট বলা হলো তাকে গুড নাইটের আগেই বলবা দিতে হবে। গুড মর্নিং যাকে দেওয়া হলো তা গুড মর্নিং শব্দটার আগে তাকে বসাতে হবে। এই বিষয়টা এরকম। উদাহরণে যাই, she said to her good evening, তাহলে হবে he said to her good evening ডাইরেক্টে।
আর এটা ইনডাইরেক্ট হবে হি উইশড হার গুড ইভিনিং। উইশড দিয়েছি, তারপরে যাকে গুড ইভিনিং দেওয়া হচ্ছে তাকে দিলাম, হার অবজেক্টিভ ফর্ম হবে যেহেতু এখানে শ্রোতা হিসেবে বসছে, তাহলে হি উইশড হার গুড ইভিনিং। এখন আসো রুল 13, সামটাইমস রিপোর্টেড স্পিচ ডাজন্ট হ্যাভ এ কমপ্লিট সেন্টেন্স। কখনো দেখবে যে কমপ্লিট সেন্টেন্স নাই, কয়েকটা মানে এক সাবজেক্ট আছে, শুধু সাবজেক্টও থাকতে পারে, শুধু ভার্বও থাকতে পারে, তখন কীভাবে করবা? ইন দোজ কেসেস, এই সমস্ত ক্ষেত্রে ইউ হ্যাভ টু ফলো দ্য স্পিকার্স স্পিচ ইন ইনডিরেক্ট স্পিচ টু গেট দ্য ফুল মিনিং। তখন তুমি স্পিকারের যে স্পিচটা আছে সেটাকে ফলো করবা, যা বলতে চাচ্ছে সেই জিনিসটা তুমি প্রকাশ করবা। যেমন মনে করো 30 টাকা, দ্য সেলসম্যান সেড টু দ্য সেলসম্যান সেড টু মে। বিক্রেতা আমাকে বলল 30 টাকা, 30 টাকা। এখন 30 টাকা আমি যদি তার কথাকে সম্পূর্ণভাবে ব্যক্ত করতে চাই তাহলে এটা হবে এটার দাম 30 টাকা। ওকে, তাহলে এইভাবে তখন কীভাবে করবে? তখন তোমাকে কী করতে হবে? এই যে তখন ইন দোজ কেসেস ইউ হ্যাভ টু ফলো দ্য স্পিকার্স স্পিচ, স্পিচটা পুরোটা আনতে হবে। দ্য সেলসম্যান টোল্ড মি, এটা সাবজেক্ট মানে বক্তা, রিপোর্টিং ভার্ব শ্রোতা, তারপরে ইট হ্যাড বিন 30 টাকা, মানে এখন তো ইট নাই কিন্তু তোমাকে আনতে হবে এটার দাম 30 টাকা। এই কথার পুরো স্পিচটা মনে মনে এনে তারপর তোমাকে ইনডাইরেক্ট করতে হবে। তাহলে ইট হ্যাড বিন 30 টাকা। হ্যাড বিন কেন? মনে করো এখানে ওয়াজ ছিল, ইট ওয়াজ 30 টাকা, এই জন্য হ্যাড বিন হয়েছে, ইট হ্যাড বিন 30 টাকা। রুল 14, often reported speech doesn't mention the speaker and the listener. কখনো দেখবা যে রিপোর্টেড স্পিচে বক্তাকে এটা দেওয়া থাকে না বা শ্রোতাকে এটা দেওয়া থাকে না। এই সমস্ত ক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে কী করবা? ইন দিস কেসেস ইউ হ্যাভ টু মেনশন দ্য স্পিকার, তোমাকে স্পিকারকে উল্লেখ করতে হবে, অ্যান্ড লিসেনার হোয়াইল ট্রান্সফর্মিং ইট ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। তখন ইনডাইরেক্ট স্পিচ করতে হলে অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে, সেটা তোমাকে সুবিধা মতো একজনকে নিয়ে তৈরি করতে হবে, মানে যাকে বোঝানো হচ্ছে এরকমভাবে তৈরি করতে হবে। যেমন মনে করো হোয়াট আর ইউ ডুইং নাও, আই এম রাইটিং অ্যান আর্টিকেল। হোয়াট আর ইউ ডুইং নাও, আই এম রাইটিং অ্যান আর্টিকেল। এখানে কিন্তু নাই কে কাকে বলছে, তাহলে তখন কী করবে? স্পিকার হিসেবে নেবে। স্পিকারই সাবজেক্ট এখানে, কারণ স্পিকারটা কে আমরা জানি না, বক্তাটা কে, তাহলে তুমি লিখবা বক্তা বলল যে, ওকে, বক্তা প্রশ্ন করলো শ্রোতাকে, যেহেতু তুমি জানো না বক্তাকে, তুমি জানো না শ্রোতাকে, সুতরাং তুমি বক্তা শব্দটাই দিয়ে দিলা, শ্রোতা শব্দটাই দিয়ে দিলা সেক্ষেত্রে। তাহলে the speaker asked the listener what he was doing then. The listener replied that she was writing an article. এটা হচ্ছে যখন পুরো প্যাসেজের মধ্যে তুমি বক্তা শ্রোতা খুঁজে না পাবা, কিন্তু যে সমস্ত প্যাসেজে বক্তা শ্রোতা আছে কিন্তু একটু পরে আছে, তখন এটাকে খুঁজে বের করে তারপর তোমাকে অবশ্যই মেনশন করতে হবে যে বক্তাটা 2 সেন্টেন্সের পরে আসছে, তাকে অবশ্যই বক্তার জায়গায় লিখতে হবে। শ্রোতা হয়তো বা 1 সেন্টেন্সের পরে আসছে বা 3 সেন্টেন্সের পরে আসছে, খুঁজে বের করো যে কাদের মধ্যে কথা হচ্ছে, এটা প্রথম বের করবা। তখন তাকে যদি উল্লেখ নাও থাকে তখন তুমি উল্লেখ করে দিবা যে বক্তা প্রশ্ন করলো শ্রোতাকে, মানে আক্সড যদি হয় তাহলে আক্সডের বাম দিকে বা শুরুতে বক্তা, তারপর আক্সড যাকে প্রশ্ন করা হচ্ছে সেই শ্রোতাকে বসাবে আক্সডের পরে। ওকে, এরপরে রুল 15 দেখো, ইফ রিপোর্টেড স্পিচ হ্যাজ আক্সড, ক্রাইড, রিপ্লাইড, মাটার্ড, যদি আক্সড থাকে, ক্রাইড থাকে, রিপ্লাইড থাকে, মাটার্ড থাকে, এই কথাগুলো থাকে, তখন রিপোর্টিং ভার্বটা কী হবে? ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ উইল বি আনচেঞ্জড। তখন আনচেঞ্জ মানে কোনো পরিবর্তন হবে না। কোন ভার্ব? রিপোর্টিং ভার্বটা যদি আক্সড থাকে আক্সডই রাখবে ইনডাইরেক্ট ন্যারেশনে। রিপোর্টিং ভার্বটা যদি ডাইরেক্ট ন্যারেশনে, রিপোর্টিং ভার্বটা যদি রিপ্লাইড থাকে রিপ্লাইড দেবা, ক্রাইড থাকলে ক্রাইড দেবা, মাটার থাকলে মাটার দেবে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হলে। ওকে, যেমন মনে করো হেল্প মি, হি ক্রাইড, তাহলে এই ক্রাইডটা রাখবা। হি ক্রাইড টু হেল্প হিম। টু কেন? কারণ এটাই ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য টু দিয়ে মূল ভার্ব বসাতে হয়, এই জন্য টু হেল্প হিম।
ওকে, যদি এখানে থাকতো হেল্প মি হি মার্টার্ড, তাহলে তুমি দিবা হি মার্টার্ড টু হেল্প হিম। যে ভার্ব থাকবে না, এটার মধ্যে যে কয়েকটা ভার্ব আছে এগুলো কোনো চেঞ্জ হবে না। আস্কড, ক্রাইড, রিপ্লাইড, মার্টার্ড, এগুলো অবশ্যই রিপোর্টিং ভার্ব হিসাবে ইনডাইরেক্ট ন্যারেশনও বসবে। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে হাজির হব নতুন কিছু বিষয় নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।